এমন এক জাহাজ যা ৪০ বছর ধরে নিখোঁজ ছিল, এখন বেরিং সাগরের গভীরে ভাসছে। জাহাজটির পরতে পরতে লুকিয়ে আছে রহস্য আর আতঙ্ক। একদল দুর্ধর্ষ স্যালভেজ ক্রু এই জাহাজটির খোঁজে গিয়ে প্রবেশ করে এমন এক জগতে যেখান থেকে বেঁচে ফেরা বাংলাদেশ টিমের ম্যাচ জেতার মতন। কেন ১৯৬২ সালে নিখোঁজ হয়েছিল এই জাহাজটিতে যারা প্রবেশ করলো কি হবে তাদের সাথে? জানতে হলে দেখতে থাকুন রদবদলের আজকের আয়োজন গোস্ট শিপ। গল্প শুরু হয় ১৯৬০-এর দশকে সমুদ্রের মাঝে একটি বিলাসবহুল জাহাজকে দেখিয়ে। জাহাজের নাম ছিল আন্তোনিয়া গ্রাজা। যাত্রীরা সবাই সেখানে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, আর সেখানেই এক কোণে একটি ছোট্ট মেয়ে একা একা বসে আছে আর পরিবেশটা পর্যবেক্ষণ করছে। এই মেয়েটার নাম ছিল কেটি। সে জাহাজে করে তার বাবা মায়ের কাছে যাচ্ছিল, আর একটু পর জাহাজের ক্যাপ্টেন কেটিকে নিয়ে পার্টি উদযাপন করতে শুরু করে। মেয়েটাও খুশি মনে ক্যাপ্টেনের সাথে যোগ দেয়। সবকিছু স্বাভাবিকই চলছিল। এরপর আমাদের জাহাজের ভেতর এক আগন্তুক সন্দেহভাজন ব্যক্তিকে দেখানো হয়। সে জাহাজের একটি লিভারে চাপ দেয়, আর হঠাৎ জাহাজে ব্যবহৃত স্টিলের কেবল টানটান হয়ে ছিটকে আসে। কেবলটা সোজা পার্টিতে থাকা মানুষগুলোকে মাঝ বরাবর ভেদ করে, আর তারা সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই দুভাগ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে কেটির কোনো ক্ষতি হয় না, কারণ সে ছোট একটা মেয়ে। স্টিলের সেই তারটা তার মাথার উপর দিয়ে গেছে। সে শক্ত করে ক্যাপ্টেনকে জড়িয়ে ধরে রেখেছিল। ক্যাপ্টেনও তাকে জড়িয়ে ধরে রেখেছিল। কিন্তু যখন সে মাথা উঁচু করে ক্যাপ্টেনের দিকে তাকায়, সে দেখতে পায় ক্যাপ্টেনের মাথা অর্ধেক আলাদা হয়ে গেল। কেটি মানুষগুলোর ছিন্ন ভিন্ন কাটা শরীর দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। কাহিনীটা এখন বর্তমানে ফিরে আসে, অর্থাৎ পূর্ববর্তী ঘটনার ৪০ বছর পর। আমরা একটি পরিত্যক্ত জাহাজ উত্তোলনকারী টিমকে দেখতে পাই। তারা একটি পুরনো জাহাজ সমুদ্রের তলদেশ হতে উত্তোলন করে এবার ভালো রকমের অর্থ পেয়েছে। তো সেই খুশিতে তারা একটি বারে তাদের আনন্দ উদযাপন করছিল। ক্যাপ্টেন মার্ফি সেই টিমের ক্যাপ্টেন ছিল। তার টিমে ছিল এপস নামের একটা মেয়ে, ডজ, মান্ডার, গ্রির আর সান্তোস। জ্যাক ফেরিম্যান নামে এক তরুণ ক্যাপ্টেন মার্ফির দিকে এগিয়ে আসে। সে তাদের একটি জাহাজ সম্পর্কে তথ্য দেয়। জ্যাক বলে সে একজন হেলিকপ্টার পাইলট। সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সে হিউজ একটা জাহাজ দেখেছে। সে কিছু ছবিও তুলেছে। নতুন এই জাহাজ সম্পর্কে জেনে সকল টিম মেম্বার আগ্রহী হয়ে ওঠে। বেশ পরিত্যক্ত আর পুরনো এই জাহাজ থেকে তারা বেশ আয় করতে পারবে। ক্যাপ্টেন মার্ফি সেই জাহাজটার খোঁজে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জ্যাকের সাথে তাদের চুক্তি হয় এবং জাহাজটার উদ্দেশ্যে রওনা হয়। তারা সমুদ্র পাড়ি দিচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছু ঠিকমতো দেখা যায় না। তারা সেই জায়গায় প্রায় চলে এসেছে, তবে তারা কোনো জাহাজ দেখছে না। তাদের রাডারে কোনো জাহাজ ধরা পড়েনি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আচমকা তাদের সামনে সেই জাহাজটা প্রকট হয়ে যায়। এতে তাদের বোট সেই জাহাজটার সাথে গিয়ে ধাক্কা খায়। তাদের একজন ক্রু মেম্বার একটুর জন্য জাহাজ আর বোটের মাঝে চাপা পড়তে পড়তে বেঁচে যায়, তবে কারো কোনো তেমন ক্ষতি হয়নি। জাহাজটা ছিল বিশাল। ১৯৬২ সালে ক্ষতিগ্রস্ত এই জাহাজটি এরপর অনেকেই খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। তো ক্যাপ্টেন এটা খুঁজে পেয়ে খুবই খুশি হয়। এটা একটা গুপ্তধনের থেকে কম কিছু না। ক্যাপ্টেন মার্ফি, এপস, মান্ডার আর ডজ তারা চারজন জাহাজটায় প্রবেশ করে ভেতরটা পর্যবেক্ষণ করার জন্য। ক্যাপ্টেন তাদের সাবধানে চলাচল করতে বলে, কারণ জাহাজটায় মরিচা পড়ে গেছে। ভেতরে প্রবেশ করতেই যেন জাহাজটা জীবন ফিরে পায়। তারা একটি জংধরা দরজা ওপেন করে এবং ভেতরে প্রবেশ করে। ভেতরে চলতে চলতেই মান্ডার ছাদ ভেঙে নিচে পড়ে যাচ্ছিল। সবাই তাকে কোনো রকমে টেনে তোলার চেষ্টা করে। মান্ডারকে টেনে তোলার সময় এপস সেই ছোট মেয়ে কেটিকে দেখতে পায়। দ্বিতীয়বার তাকাতেই পরক্ষণেই কেটি ভ্যানিশ হয়ে যায়। তো কোনো রকমে এপস এবং বাকি দুজন মান্ডারকে টেনে উপরে তোলে। ক্যাপ্টেন তাকে বলেছিলাম সাবধানে হাঁটতে। এরপর তারা হাঁটতে হাঁটতে জাহাজ পরিচালনা করার জায়গায় চলে আসে। সবাই যে যার মতো সেই জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। ক্যাপ্টেন মার্ফি এপসকে দেখে বুঝতে পারেন এপস হয়তো কোনো চিন্তায় আছেন। ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে তার কিছু হয়েছে কিনা। এপস বলে, না কিছু না, ঠিক আছি। ডজ এক জায়গায় একটি ঘড়ি খুঁজে পায়। সে মান্ডারকে ডেকে বলে, এই দেখো মান্ডার, আমি কি পেয়েছি এখানে। মান্ডার জবাব দেয়, আরে বাহ, অভিনন্দন, তুমি তো একটি ঘড়ি পেয়েছ। ডজ তাকে বলে,
আরে না, আবার দেখো বোকা, এটা একটা ডিজিটাল ওয়াচ। 1962 সালে নিশ্চয়ই ডিজিটাল ওয়াচ ছিল না। তো ক্যাপ্টেন এসে তখন তাদের বলেন, এর মানে আমরাই প্রথম না যারা এই জাহাজটা খুঁজে পেয়েছে। তারা আপাতত আবার তাদের বোটে ফিরে আসে। বোটে ফিরে আসার পর জ্যাক এপসকে দেখে জিজ্ঞাসা করে যে, ফিরে আসার পর থেকে তুমি অনেক চুপচাপ হয়ে গেছো, এর কারণটা কি? এপস সংকোচের সাথে বলে, আমি এমন একটা কিছু দেখেছি যেটা আমার দেখার কথা নয়। আমি একটা ছোট্ট মেয়েকে দেখেছি, হয়তো এটা আমার মনের ভুল। জ্যাক তাকে বলে, হতে পারে এটা তোমার হ্যালোসিনেশন, আমরাও মাঝে মাঝে এমন কিছু দেখি। সকাল হলে তারা পানির নিচে গিয়ে জাহাজটাকে পর্যবেক্ষণ করে। জাহাজটার নিচে অনেক বড় একটা গর্ত হয়েছে, সেটা তাই আস্তে আস্তে ডুবে যেতে শুরু করেছে। একটু মেরামত করলে হয়তো এটাকে তারা টেনে নিয়ে চলে যেতে পারবে। জাহাজ ঠিক করার জন্য সকল যন্ত্রপাতি তারা জাহাজটাই তোলে। এরপর এপস জাহাজের ভেতর একটি সুইমিং পুলে যায়। সেই সুইমিং পুলের দেয়ালে অনেকগুলো বুলেটের চিহ্ন ছিল। যখন সে সুইমিং পুল থেকে উপরে উঠতে যায় তখনই কেটি তার চোখের সামনে হুট করে চলে আসে, আর এপস ভয়ে নিচে পড়ে যায়। এরপর জ্যাক এসে তাকে বাঁচায়। তারা চলে যাওয়ার পরে পুলটা রক্তে ভরে যেতে থাকে এবং পুলে অনেকগুলো লাশ ভেসে ওঠে। ক্যাপ্টেন মার্ফি জাহাজের আসল ক্যাপ্টেনের একটা কেবিন খুঁজে পায়। তো সে এখানে ঘুরে ঘুরে দেখার সময় ওয়াইনের একটি পরিষ্কার বোতল আর গ্লাস খুঁজে পায়। সেটা পান করতে গেলে আয়নায় আচমকা ক্যাপ্টেনের প্রতিচ্ছবি দেখে ভয় পেয়ে যায়। আর গ্রির নামে যে ক্রু মেম্বার ছিল সে কারো গানের আওয়াজ শুনতে পায় জাহাজের ভেতর। সে গানের উৎস খোঁজার চেষ্টা করে কিন্তু কাউকে দেখতে পায় না। এক জায়গায় জ্বলন্ত সিগারেট পড়ে থাকতে দেখে ভাবে এটা হয়তো এপস রেখেছে। তবে আমরা দেখতে পাই সেই ঘরের এক কোণে সেই সিঙ্গার মেয়েটা বসে আছে। এরপর আমরা আবার জ্যাক আর এপসকে দেখতে পাই। এপস একটি দরজা খুলে আর ভেতর থেকে পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। আর পানির স্রোতের সাথে ভেসে আসে কিছু লাশ। লাশগুলোকে বেশি পুরাতন মনে হচ্ছে না। এপস তো লাশ দেখে আঁতকে উঠে। সে দ্রুত মার্ফির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার ওয়াকিটকি কাজ করছিল না সেই মুহূর্তে। তারা নিজেরাই বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে আবার একটা কক্ষে প্রবেশ করে এবং সেখানে অনেকগুলো সোনার বার আবিষ্কার করে। সোনার বারগুলো দেখে তারা বাকি টিম মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পারে না। তারা কিছু শব্দ শুনতে পায় এবং শব্দটার পিছু করে। এপস এই শব্দটার পিছু করতে করতে একটা কক্ষে প্রবেশ করে। সেই কক্ষে ডর্জ আর মান্ডার আগে থেকেই লুকিয়েছিল। তারা দুজন এপসকে ভয় দেখায়। এপস রেগে গিয়ে বলে, তোমরা এখানে মজা করছো আর আমরা এইমাত্র মরা লাশ দেখে আসলাম আর সোনার বারটা কার্গো হলে পেয়েছি। এরপর তারা সবাই একত্রিত হয়ে সেই সোনার বাক্সগুলো উদ্ধার করে। এতগুলো সোনা দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা এগুলো দিয়ে কি করবে সেগুলোই চিন্তা করছিল আর আলোচনা করছিল জাহাজ ঘুরে দেখার সময় তাদের সাথে কি কি হয়েছে। ক্যাপ্টেন মার্ফি সবাইকে এখন জিজ্ঞাসা করে যে তারা এখন কি চায়, তারা জাহাজটা নিয়ে চলে যাবে নাকি শুধু সোনাগুলো। সবাই সোনা নেওয়ার পক্ষে, তাদের আর এই জাহাজে থাকার ইচ্ছে নেই, জাহাজটার সঙ্গে নেওয়ারও ইচ্ছে নেই। তো তারা সবাই বাক্সগুলো নিয়ে তাদের বোটে ফিরে আসছিল আর সান্তোস নামের এক ক্রু মেম্বার বোটেই ছিল। সে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সবকিছু ঠিকই চলছিল। বোটে থাকা গ্যাস সিলিন্ডার একা একাই খুলে যায় এবং গ্রিড যখন একটি বাটন প্রেস করে তখনই আগুন লেগে তাদের ফিরে যাওয়ার একমাত্র সম্বল, তাদের বোট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সান্তোস সেই বোট বিস্ফোরণে মারা যায় আর গ্রিড কিছুটা আহত হয়। তারা আবার জাহাজে ফিরে আসতে বাধ্য হয়। তাদের আনন্দ যেন সাগরের জলে ভেসে গিয়েছে। তাদের এবার জাহাজটা মেরামত করা ছাড়া আর কোনো উপায় নেই। তাদের নিজেদের মাঝেই এবার ঝামেলা শুরু হয়ে যায়। ক্যাপ্টেন মার্ফি খুবই হতাশ হয়ে পড়ে। তিনি নিজেকেই দায়ী করতে থাকেন। এই জাহাজে আসতে রাজি না হলে সান্তোসকে আজ মরতে হতো না। অন্যদিকে এপস কেটি মেয়েটার সম্পর্কে জানার চেষ্টা করে। ডর্জ এবং মান্ডার দুজন কিছু খাবার খুঁজে পায় এবং মজা করে খেতে থাকে। খাবারগুলো প্রথমে ভালোই ছিল, কিন্তু কিছুক্ষণ পরই তারা লক্ষ্য করে তারা পোকামাকড় খাচ্ছে। এপস এদিকে কেটির খোঁজে লেগে পড়ে। সে কেটির ঘরে প্রবেশ করে। সেখানে কেটির জামা কাপড়, কিছু ড্রয়িং লক্ষ্য করে আর আলমারির ভেতর ছিল কেটির ঝুলন্ত লাশ। ভয়ে এপস চিৎকার দিয়ে ওঠে। এরপরে কেটির লাশের গলায় একটি লকেট ছিল। এপস লকেটটা খুলে দেখে যে সেখানে কেটির বাবা মা দুজনের ছবি। হঠাৎ করে সেখানে কেটি চলে আসে। কেটি এপসকে বলে, লকেটটা বন্ধ করো না, অনেক দিন আমি আমার বাবা মাকে দেখিনি,
আমি আমার বাবা মার কাছেই ফিরে যাচ্ছিলাম। এপস লকেটটাকে কেটিকে ফিরিয়ে দিতে গেলে সেটা কেটির হাতের মধ্যে দিয়ে চলে যায়। কেটি এপসকে কিছু একটা বলতে চাচ্ছিল, কোনো কিছুর ভয়ে সে কিছুই বলতে পারে না, শুধু বলে যত দ্রুত সম্ভব এই জাহাজ থেকে পালিয়ে যাও। এরপর কেটি ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে আমরা আবার গ্রিরকে দেখতে পাই। সে বলরুমে ছিল। তখনই তার চারপাশ আবারও সাজানো গোছানো আগের মতো সুন্দর হয়ে যায়। তার চারপাশ মানুষে ভরে যায়। সেই সিঙ্গার মেয়েটাও ছিল তার সামনে। পরবর্তীতে সেই মেয়েটার পিছু করতে করতে একটা নিচু জায়গায় পড়ে গ্রির মারা যায়। ক্যাপ্টেন মার্ফির সাথে জাহাজের ক্যাপ্টেনের দেখা হয়। জাহাজের ক্যাপ্টেন তাকে কিছু ছবি দেখায়। ক্যাপ্টেন মার্ফি তার মধ্যে একটা ছবি দেখে অবাক হয়ে যায়। এরপর দ্রুত সবাইকে জাহাজ ত্যাগ করার জন্য বলতে চলে যায়, কিন্তু তিনি সব জায়গায় তার মৃত মেম্বার সান্তোসকে দেখতে পাচ্ছিল। মরফি সান্তোসকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে। এপস এবং জ্যাক সেখানে ক্যাপ্টেনের কাছে আসে। ক্যাপ্টেন তাদের মাঝেও সান্তোসকে দেখতে শুরু করে। এপসের হাতে ছিল লাইট, কিন্তু ক্যাপ্টেন মরফি দেখতে পাচ্ছিল তার হাতে ছুরি। তো সে ভাবে হয়তো তাকে মারার চেষ্টা করছে। এজন্য ক্যাপ্টেন এপসের উপর আক্রমণ করে বসে। জ্যাক এসে তার মাথায় আঘাত করে ক্যাপ্টেন মরফিকে একটি বদ্ধ জায়গায় আটকে রাখে। এরপর তারা গ্রিরকে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাকে ছাড়াই তারা জাহাজটা ঠিক করার সিদ্ধান্ত নেয়। এরপর এপস আবার গ্রিরকে খুঁজতে যায়, আর সামনেই এক জায়গায় কেটি দাঁড়িয়েছিল। সামনে গিয়েই এপস গ্রির এর মৃত শরীর পড়ে থাকতে দেখে। এরপর কেটি এসে তাকে বলে, আমার সাথে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কেটি এপসকে 1962 সালের সেই দিনটিতে নিয়ে যায় যেদিন সবার মৃত্যু হয়েছিল। কেটি এপসকে রান্নাঘর দেখায়। সেখানে রাঁধুনিরা খাবারে বিষ মিশাচ্ছিল। এগুলো খেয়ে অনেকে মারা যাচ্ছিল। এরপর কেটি পালাতে শুরু করেন। সুইমিং পুলের সামনে মানুষদের দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে, আর তারা সবাই সুইমিং পুলে গিয়ে পড়ছে। এরপর কেটিকে নিয়ে গিয়ে তারা মেরে ফেলে। কোনো একজনের নেতৃত্বে তারা এগুলো করছিল। তারা সোনা পেয়ে খুশি হয়ে যায়। এরপর সেই সিঙ্গার মেয়েটা চলে আসে, আর সেই দলেরই একজন তার দলের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং উল্টো সবাইকে মেরে ফেলে সেই মেয়েটার জন্য। সেই মেয়েটা আবার সেই লোকটাকে মেরে ফেলে। মেয়েটার পেছনে আবার একজন রহস্যময় লোক দাঁড়িয়েছিল। মেয়েটা তাকে দেখে বন্দুক ফেলে দেয়। আমরা বুঝতে পারি মেয়েটা এই লোকটার সাথে কাজ করে। এই লোকটা আবার তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং এই মেয়েটাকেও মেরে ফেলে। এরপর সেই লোকটাকে আমাদের প্রথমবারের মতো দেখানো হয়। এপস তাকে দেখে একদম চমকে ওঠে, কারণ এটা আমাদের সেই সহজ সরল জ্যাক। আর জ্যাক কোনো সাধারণ মানুষ নয়। এত ক্ষয়ক্ষতির পেছনে জ্যাকেরই হাত ছিল শুরু থেকে। একে একে সেই এপসের সকল সাথীদের মেরে ফেলেছে। এপসের ক্যাপ্টেন মরফির কথা মনে পড়ে যায়। জ্যাক তাকে একটা কাচের সেলে বন্দি করে রেখেছিল। সে গিয়ে দেখে সেলটা পানিতে ভরে গেছে আর মরফি মারা গেছে। মরফির হাতে ছিল জ্যাকের ছবি। এই ছবিতে জ্যাককে একজন মুমূর্ষ রোগী বলে মনে হচ্ছে। হয়তো জ্যাক আগেই মারা গেছে, আর জ্যাকের আত্মা এখনও দুনিয়ায় মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে। এপস মরফিকে মারা যেতে দেখে প্রচুর কষ্ট পায়, আর অন্যদিকে মান্ডার কোনো একটা কিছু ঠিক করার জন্য পানিতে নামে। এপস ডজকে গিয়ে খবর দেয় মরফি মারা গেছে, এই জাহাজ থেকে পালাতে হবে দ্রুত। এরপর জ্যাক নাটক করতে করতে এসে বলে, আমি এইমাত্র দেখলাম মরফি মারা গেছে। এপস এখানে স্বাভাবিক থাকার ভান করে। এপস ডজ আর জ্যাককে এখানেই থাকতে বলে, আর ডজের হাতে একটি বন্দুক ধরিয়ে দিয়ে চলে যায় মান্ডারকে খুঁজতে। মান্ডার এদিকে পানির নিচে সবকিছু ঠিক করে উপরে উঠছিল, কিন্তু সেই মুহূর্তে তার পা একটা মেশিনে আটকে যায় এবং মান্ডার সেখান থেকে কিছুতেই নিজেকে ছাড়াতে পারে না। তার কেচ্ছাও এখানেই শেষ হয়। এপস মান্ডারকে খুঁজতে গিয়ে পানির নিচে তার ছিন্ন ভিন্ন শরীর দেখতে পায়। অন্যদিকে জ্যাক ডজকে তার আসল রূপ দেখিয়ে দেয়। ডজ তাকে গুলি করে দেয়। এরপর সে দৌড়ে এপসের কাছে চলে যায়। এপস এদিকে জাহাজ ধ্বংস করার প্ল্যান করছে। ডজ এসে এপসকে বলে জ্যাক মারা গেছে। এপস তো জানে জ্যাক যে সে বান্দা না। এপস ডজকে বলে যে এত সহজেই শিওর হচ্ছ কিভাবে? ডজ যখন জানতে পারে এপস এই জাহাজটা ধ্বংস করতে চলেছে, তখন ডজ প্রচণ্ড রেগে যায়। ডজ বলে, তো আমরা সোনাগুলোর কি করব? এপস বলে, এখন সোনা নিয়ে ভাবার সময় না। সোনা জাহাজ থেকে এর আগে কেউ উদ্ধার করতে পারেনি। ডজ একদম রেগে পাগলের মতো হয়ে যায়। এপসের কাছে ডজের ব্যবহার স্বাভাবিক লাগছে না। সে ডজকে প্রশ্ন করে,
তুমি তো আমাকে জিজ্ঞাসা করলে না মান্ডার কোথায়। মুভির শুরু থেকে ডজ আর মান্ডার এই দুই বন্ধুকে আমরা একসাথে দেখেছি। এরপর ডজ জ্যাকে রূপান্তরিত হয়ে যায় এবং বলে, কারণ আমি জানি সে মারা গেছে, আর ডজও একই ভুল করেছে, সেও মারা গেছে। এপস জ্যাককে রাগে দুঃখের সাথে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি? জ্যাক তাকে বলে, আমি তোমার মতোই একজন, তুমি জাহাজ কালেক্ট করো আর আমি আত্মা। আমি চাই তুমি জাহাজটা আমার হাতে ছেড়ে দাও, এর বদলে তুমিও বেঁচে যাবে। এপস বলে, পারলে আমার টিমমেটদের ফিরিয়ে দাও, এটা তো সম্ভব না। এপস যখন জাহাজটা বিস্ফোরণ করার জন্য তার হাতে থাকা সুইচটা অন করতেই যাবে, জ্যাক তার ওপর আক্রমণ করে বসে। এরপর দুজনের মাঝে একটা ফাইট হয়। এপস এক পর্যায়ে জাহাজটা বিস্ফোরণ করে উড়িয়ে দেয়। জ্যাক ছিন্ন ভিন্ন হয়ে পানিতে মিলিয়ে যায়, জাহাজটাও পানিতে তলিয়ে যেতে থাকে। কেটি এসে এপসকে বাইরে বের করার রাস্তা দেখিয়ে দেয়। এপস কেটির পিছে পিছে সাঁতার কেটে উপরে চলে আসে। এপস দেখতে পায় কেটির সাথে সকল আত্মা যারা এত বছর জাহাজটায় আটকা পড়েছিল তারাও মুক্ত হয়ে আকাশে উড়ে যাচ্ছে। এপস একটা বাক্সের উপর ভেসেছিল। সকালও হয়ে গেছে। একটা জাহাজ তাকে উদ্ধার করে। পরে এপসকে অ্যাম্বুলেন্সে তোলা হয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। বাইরেই হঠাৎ কিছু মানুষ কিছু বাক্স নিয়ে কোথায় যেন যাচ্ছে, আর তাদের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং জ্যাক। এপস এটা দেখে চিৎকার দিয়ে ওঠে, হয়তো এবার আত্মা কালেক্ট করার খেলা হবে ভিন্নভাবে। সাসপেন্সের সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।